আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। দর্শক, আজকের এই ভিডিওটির আহ বিষয়বস্তু আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে মিডল ইস্ট থেকে যারা আসলে আহ আমাকে নক দিচ্ছেন, এই ভিডিওটা আসলে তাদের উদ্দেশ্য করা। যারা মিডল ইস্টে আছেন বিভিন্ন দেশে, দুবাই সহ নানা দেশে, বিশেষ করে কাতার, সৌদি আরব, দুবাই, বাহরাইন, ওমান, এইসব দেশে যারা বসবাস করছেন, তারা দীর্ঘদিন থেকে আমাকে নক দিচ্ছেন বারবার যে ওইখান থেকে আসলে সেনজেনভুক্ত কোন দেশে যাওয়া যায়। অনেকে আসলে সার্বিয়ার জন্য আমাকে নক দিচ্ছেন। তো সার্বিয়ার জন্য আসলে আমি মিডল ইস্টের কোন দেশ থেকে এখনো পর্যন্ত ফাইল নেওয়া স্টার্ট করিনি। জায়গায়, জায়গায় আসলে ওইভাবে লোক যদি না বসানো যায়, তাহলে খুব মুশকিল এগুলো অপারেট করা। আর যেহেতু আমি মিডল ইস্টের বাইরে ইউরোপে আছি, তো বাংলাদেশ থেকে থাকলে হয়তোবা যখন তখন চাইলে যাইতে পারতাম দেশে নিয়ে। এইখান থেকে আসলে মুভ করাটাও খুব মুশকিল। এটা আপনারা হয়তো জানেন। আমি আগের ভিডিওতে বলছি যে ক্রোয়েশিয়াতে এখন আগে যারা আসছে তাদের ২য় টিয়ার্স এর জন্য এপ্লাই করে কিন্তু এখন ৪ মাস, ৫ মাস, ৬ মাস লেগে যায়। হ্যাঁ? এই যে দীর্ঘসূত্রিতা কাজের ক্ষেত্রে, এটার কারণে স্বাভাবিক মুভমেন্ট গুলো আসলে আ ব্যাহত হচ্ছে সবার ক্ষেত্রে এটা। আর এখান থেকে এখন যারা ক্রোয়েশিয়াতে যারা আছেন, ১ বছর একটা কোম্পানিতে কাজ করছেন বা ২ বছর করছেন। কোম্পানি বলছে যে, তোমাদেরকে আমি আর নতুন করে রিনিউ করব না। তোমরা অন্য কোম্পানি খোঁজো।" সেক্ষেত্রে তাদের আগের কোম্পানির সাথে কাট হয়ে গেল। তাদের টিএসসি মেয়াদে শেষ। নতুন কোম্পানি খুঁজতে গিয়ে তারা বিপাকে পড়েছে প্রায় সবাই। সেক্ষেত্রে দেখা গেছে যে নতুন কোম্পানিতে কন্ট্রাক্ট বের করে আ পারমিটে যখন পারমিটের জন্য যখন এপ্লাই করে, সেই পারমিট ইস্যু হইতে যদি জাগ্রেব সিটিতে হয় তাহলে তো তার জীবন শেষ। আর যদি জাগ্রেবের বাইরে হয় একদম নরমালি ৪ মাস। একদম মিনিমাম ৪ মাস সময় লাগে। যেটা আগে ৪০ দিনের মধ্যে হয়ে যেত। তো এই হলো এখনকার আসলে পরিস্থিতি। ফলে যেটা হয় যে এখানে থাকার অনুমতি দেয় ২ মাস। নতুন জব খোঁজার জন্য ওরা ২ মাস অনুমতি দেয়। এই ২ মাসের মধ্যে যখন না হয় তখন হলো রাস্তাঘাটে আ অপ্রীতিকর পরিস্থিতির শিকার হইতে হয়। বিশেষ করে পুলিশ, গণপরিবহন সহ নানা জায়গায় যখন টিআরসি চার্জ করে যে, হ্যাঁ, টিআরসি দেখাও। তখন দেখে যে তার মেয়াদ নাই, ২ মাস ওভার হইছে। তখন এটা খুব বিপাকে পড়তে হয় সবাইকে। বিশেষ করে এখানে তো অনেক পুলিশ ধরে দেশেই পাঠায় দেয়। দেশে পাঠাই দেয় বলতে সে তার টাকা দিয়ে তো পাঠাবে না। দেখা গেছে টিকেটের টাকাটা পর্যন্ত আপনার পকেট থেকে নিতে হবে। অথবা তারা এমন জায়গায় আপনাকে নিয়ে রাখে, কিছু খোঁজ খবরও দেয় না, ফোনও ইউজ করতে দেয় না। খুব একটা ভীতিকর অবস্থা আরকি। তো সেজন্য যে কথা বলতেছিলাম যে এখান থেকে মুভ করা আসলে একটু কঠিন হয়ে গেছে। তো তারপরও আমি হয়তোবা সামনে দেখা যাক ইনশাআল্লাহ আমাদের যেগুলো পারমিট আসছে, আ অনলাইন শুরু হইছে আমাদের ৩০ তারিখের মধ্যে অলমোস্ট সব আমরা অনলাইন করে ফেলবো ইনশাআল্লাহ। বাকি আরো অনেকের পারমিট ইস্যু হয়ে আছে যেগুলো আমরা হয়তো আ আ জুলাইয়ের 1st উইক এর মধ্যে আমরা সব পাবো। আরো কিছু হয়তো ১৫ মানে জুলাইয়ের ১৫ র মধ্যে অলমোস্ট সব হয়ে যাবে। আর এটাতে চলমান প্রক্রিয়া, নতুন যারা আসে তাদেরগুলো ক্রমান্বয়ে ওইভাবে দেয়া হচ্ছে আরকি। তো সেই হিসাবে এগুলোর মধ্যে আমাদের সাকসেস আসা শুরু হয়ে গেলে আমি হয়তোবা আ মিডল ইস্ট থেকে এগুলো নেয়ার ব্যাপারে চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো যে, যেই দেশে আপনি থাকেন, সেই দেশে যদি সার্বিয়ার এম্বাসি থাকে তাহলে কাজটা খুব সহজ হয়। আর যদি সার্বিয়ার এম্বাসি অন্য কোনো দেশে হয়, তাহলে আমার প্রতিনিধি যদি ধরেন আমার আ দুবাইতে প্রতিনিধি আছে। কিন্তু দেখা গেছে দুবাইতে সার্বিয়ার এম্বাসি নাই। তাকে যেতে হবে কাতারে ফাইল নিয়ে। সেক্ষেত্রে কাতার যাওয়ার মতো তার হয়তোবা অবস্থা থাকে না। তো এই যে আসলে খুব কষ্টকর। যেহেতু আমি নাই, তা আমার কাজটা তো অন্য কেউ আমার মতো করে দৌড়াবে না। বিষয়টা সেরকম। তো সেজন্য আমি আপাতত নিচ্ছি না। তবে বুলগেরিয়ার আ কাজ খুব অনায়াসে করা যাচ্ছে আলহামদুলিল্লাহ। কাতার, কুয়েত এবং সৌদি আরব, এই ৩ টা দেশে আমি জানি। এই ৩ টা দেশে বুলগেরিয়ার এম্বাসি আছে। যদি ওমান এবং দুবাই, এই ২ দেশে যদি এম্বাসি থাকে আমাকে কনফার্ম করবেন। তাইলে আমরা ওইখান থেকেও ফাইল নেওয়া শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত এটাই যে আসলে আমরা কাতার থেকে আগেও অনেকগুলো ফাইল নিছি। কাতার, সৌদি আরব, কুয়েত থেকে। ১০ টা ফাইল আমাদের অলরেডি জমা দেওয়া আছে ইনশাআল্লাহ। হয়তো আম জুলাইয়ের মধ্যে আমরা এগুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ পারমিট। আর ওখান থেকে যেহেতু পারমিট পাওয়ার পরে জমা-টমা দেওয়া, এগুলো তেমন একটা ডেট-ফেট নিয়ে কোনো ঝামেলা হয় না। সেক্ষেত্রে ওইখান থেকে খুব অনায়াসে কাজ করা যায়। আর আপনারা জানেন যে বুলগেরিয়ার মূলত এম্বাসিতে ফাইল পৌঁছাইতে পারলে আলহামদুলিল্লাহ ভিসার রেশিও খুবই ভালো। আ হয়তো সচরাচর
একটা-দুইটা শতকরা একটা-দুইটা হয়তোবা মিসিং হয় সেটা অন্য। এটা আসলে গণার মধ্যেই ধরা যায় না। তো ভিসার ইস্যু আলহামদুলিল্লাহ খুবই ভালো। সেজন্য আ মূলত মিডল ইস্ট থেকে আসলে বুলগেরিয়ার কাছের ব্যাপারে আমি অনেক বেশি ইন্টারেস্টেড। আর আমার বুলগেরিয়ার জন্য মিডল ইস্ট থেকে ভ্যাকেন্সিও আছে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ। অলরেডি আরো ১০ টা আমি রেডি করছি। এগুলো আমি এই সপ্তাহে জমা করব। আরো কিছু ভ্যাকেন্সি আছে। যদি ওইখান থেকে আপনারা কেউ ফাইল জমা করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার থাকবে। অফিসে আপনারা যোগাযোগ করবেন। বিস্তারিত বলে দেবে ইনশাআল্লাহ অফিস থেকে। ঠিক আছে? আর পুলিশ ক্লিয়ারেন্সের যে ব্যাপারটা এখন কিন্তু মিডল ইস্ট সহ আ বাংলাদেশীও যারা আবেদন করে তাদের জন্য আসলে এম্বাসি থেকে অ্যাটেস্টেশন করে শতাব্দী করে ওইভাবে পুলিশ ক্লিয়ারেন্সের আর প্রয়োজন হচ্ছে না। তো ফলে বিষয়টা অনেক স্বাভাবিক হয়ে গেছে এবং সাধারণ যারা এখন আবেদন করতে চান বা পুলিশের ক্লিয়ারেন্স নিয়ে দৌড়াদৌড়ি অ্যাটেস্টেশনে এসেই ঝামেলামুক্ত থাকতে চান তাদের জন্য এটা অনেক ভালো। যারা কাতারে, কুয়েতে, সৌদি আরবে বসবাস করছেন অনেকদিন থেকে, তারা ওইখানের পুলিশ থেকে আ যদি তাদের টিআরসি থাকে যেটাকে বলে আকামা, আকামা থাকলে আপনি অনায়াসে পুলিশ একটা সংশ্লিষ্ট থানায় বা আপনার নিকটস্থ থানায় গিয়ে আপনি আ একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এপ্লাই করতে পারেন। তারা আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দেবে। এটার জন্য একটা ফি দিতে হয়। তো ৩০০ বা ৪০০ রিয়াল বা দিনার বা যেটা বলেন যার মুদ্রায় আরকি সেটা ফি করলে আ পে করলে ওরা এটা দিয়ে দেয় এবং এটা পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত থাকে। ফলে আর আপনার নতুন করে এম্বাসি থেকে বুলগেরিয়া এম্বাসি থেকে অ্যাটেস্টেশন এর কোনো প্রয়োজন হয় না। তো এটা অনেকটা আমি বলব যে অনেক পজিটিভ একটা বিষয় যে এখন আর অ্যাটেস্টেশন নিয়ে ঝাই-ঝামেলা বা সময় নষ্টের বিষয়টা এখন করতে হয় না। তো এটা আপনারা করতে পারেন। আম তাইলে আপনাকে কি করতে হচ্ছে? ডকুমেন্টের মধ্যে আমাকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। আপনাকে পাসপোর্টের স্ক্যান কপি দিতে হবে, আপনাকে একটা করে ছবি দিতে হবে এবং আপনার আকামার কার্ড দিতে হবে। ঠিক আছে? আকামা দিতে হবে। আর যদি কোন কাজের সাথে আপনি সম্পৃক্ত থাকেন, এক্সপেরিয়েন্স থাকে, তাহলে আপনি এগুলাও সংযুক্ত করতে পারেন। আর পাশাপাশি হচ্ছে অনেকে জানতে চান যে আমি ড্রাইভার, এই না সেই না, এই কাজে দক্ষ, আমি হোটেলে কাজ পারি, আমি কফি শপের কাজ পারি। তাদের কাছে তো বলি আমাদের কাছে শুধুমাত্র কনস্ট্রাকশন এর কাজ আছে। ঠিক আছে? ঐদিনকার লাইভে দীর্ঘ সময় আলোচনা করেছিলাম প্রায় ১ ঘন্টার উপরে। সে সময় বলেছিলাম যে ভাই আপনি যেই কাজে দক্ষতা থাকুক না কেন, এটা আপনার আ ফালানো যাবে না। আপনি যখনই কোন একটা দেশে যাবেন, যে ভিসা নিয়েই যান না কেন, আপনার সাথে তাদের যে প্রাথমিক কনট্যাক্ট থাকে, আপনি তাদের সাথে এই সময়টা কাটিয়ে স ২য় বছর প্রয়োজনে বলবেন যে, "না, আমি আপনাদের সাথে করব না।" ২য় বছর আপনি চাইলে আপনার যে কাজে দক্ষতা আছে, সেই রিলেটেড কাজের জন্য আপনি কোন না কোন একটা আ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনি আপনার কাজটা চেঞ্জ করতে পারবেন। তো সুতরাং আপনার যে কাজের এক্সপেরিয়েন্স সেটা আপনি কাজে লাগাইতে পারবেন খুবই অনায়াসে। তো এইজন্য অনেকে বলেন যে, "ভাই আমি তো ড্রাইভিং পারি, আমি রেস্টুরেন্টের কাজ পারি, আমাকে এই রিলেটেড কাজগুলো দেয়া যায় কিনা?" আমি তাদেরকে বলি যে, "ভাই আপনি যে কাজটা চান আসলে সরাসরি এই কাজটা দেওয়াটা খুব মুশকিল। তো আমাদের কাছে এই মুহূর্তে আসলে কনস্ট্রাকশন কাজ আছে। আপনারা যারা যেতে চান আমি বলব যে আপনারা যেতে পারেন ইনশাআল্লাহ এবং টিআরসি হইতে শুরু করে সবকিছুই হবে। আর এগুলা D1 ক্যাটেগরি সরি D ক্যাটেগরি, হ্যাঁ? D ক্যাটেগরি হলো লং টার্ম যেগুলা ওয়ার্ক পারমিটের। শর্ট টার্ম না। শর্ট টার্ম তো হলো ৬ মাসে যেটা হয় এটা হলো সি ক্যাটেগরি এবং এরা আ আ সিজনাল ভিসা আরকি। তো এটা হবে হচ্ছে আপনার লং টার্ম ডি ক্যাটেগরি ভিসা হবে। তো বেতন ভাতা, অন্যান্য যে আদার্স সুযোগ সুবিধা ইত্যাদি সম্পর্কে আরো বিস্তারিত আপনি আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে ওরা আপনাদেরকে বিস্তারিত বলে দিবে। কত টাকা দিতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে চুক্তিবদ্ধ হতে হবে। বিস্তারিত সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত। আশা করছি এই ভিডিওর মাধ্যমে যারা মিডল ইস্ট বলতে যাদের সৌদি আরব, কাতার, কুয়েত এসব দেশ থেকে যারা যেতে চাচ্ছেন এবং অন্যান্য দেশ যেগুলো আছে বাহরাইন আছে, আ কুয়েত আছে, বাহরাইন আছে, দুবাই আছে এবং আ ওমান আছে। যদি এইসব দেশের এম্বাসি থাকে, এইসব দেশে যদি বুলগেরিয়ার এম্বাসি থাকে তাহলে আপনারাও এপ্লাই করতে পারবেন। কারণ হচ্ছে বুলগেরিয়ার ভিসা আবেদন করতে হয় সরাসরি এম্বাসিতে। তো সুতরাং কোন দেশে যদি এম্বাসি না থাকে, তাহলে আপনাকে হয়তো আবেদন করতে তার পার্শ্ববর্তী কোনো একটা দেশে যেতে হবে। সেক্ষেত্রে আপনি যাইতে পারবেন কিনা? হ্যাঁ? যেহেতু অন্য কোনো আপনি ছাড়া আপনার পক্ষ হয়ে অন্য কেউ জমা দিতে পারবে এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই এবং কোনো অপরচুনিটি নাই এই বিষয়ে এবং কোনো সুযোগই নেই সোজা কথা। আপনাকে সরাসরি এম্বাসিতে গিয়ে সশরীরে জমা দিতে হবে। তো সুতরাং যদি ওরকম কোনো সুযোগ সুবিধা থাকে আপনার যে হ্যাঁ, আমি আ দুবাই থেকে দেব, আমি চাইলে আমি কাতার যখন তখন যেতে পারব। তাইলে আপনি যোগাযোগ করতে পারেন। অন্যথায় আমি বলব যে এটা আমি গিয়ে আপনার জন্য কোনো উপকারে করতে পারব না। আমার ওইখানে সরাসরি অবস্থান আপনার কোনো উপকারে আসবে না। কারণ আপনার ফাইলটা আপনাকেই জমা দিতে হবে। ঠিক আছে? এখানে বিএফএস-টিএফএস এর কোনো কাজ নাই।
তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু। আশা করছি এই ভিডিওটি যেই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং মিডল ইস্ট থেকে যারা দীর্ঘদিন থেকে আমার সাথে যোগাযোগ করছেন, এই ভিডিওটি আমি আশা করছি আপনাদেরকে আ যেই আশা প্রত্যাশা নিয়ে আমাদেরকে যোগাযোগ করেন, তাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। বাকি আল্লাহ ভরসা। অফিসিয়াল নাম্বার দেয়া আছে ডেসক্রিপশনে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টও আমি পিন করে রাখবো। সেখান থেকে আপনারা ডিটেইলস নিয়ে অফিসে যোগাযোগ করে আপনারা আপনাদের কথা আগাইতে পারেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করছি ভিডিওর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনি যেটা চাচ্ছেন সেটার জবাব আমি দিতে পেরেছি ইনশাআল্লাহ। আশা করছি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন যারা এই ধরনের অপরচুনিটি খুঁজছে। তাদের যাতে এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও উপকার হয়। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।